কতটা মদ খাও ডাক্তার? পুরুষদের জন্য মদের যে কোয়ান্টিটি বা ডোজটি মহিলাদের জন্য কিন্তু তার অর্ধেক। এই জন্ডিস ব্যাপারটা কি এর একটুখানি বুঝিয়ে বলুন। জন্ডিস হচ্ছে মূলত আমাদের শরীরে পিত্ত বা বিলিরুবিন বেড়ে গেছে, অতিরিক্ত সুরাপান, অনেক দিন ধরে সুরাপান, তাদের ক্ষেত্রে জন্ডিস হতে পারে। কি মদ খাবো? আমি স্কচ খাই, তুই দেশি হুইস্কি খাস, আমার কম ক্ষতি হবে। লিভারের আসল কাজ কি? সুস্থ লিভার হচ্ছে এমন একটি অঙ্গ যে রিজেনারেট করতে পারে। ব্ল্যাক কফি উইদাউট সুগার উইদাউট মিল্ক লিভারের জন্য কতটা উপকারী? যারা খান অ্যাটলিস্ট 2 থেকে 3 কাপ পার ডে, তাদের হচ্ছে অ্যাডভান্স লিভার ডিজিজ বা যাকে আমরা বলি লিভারের ফাইব্রোসিস হওয়ার আশঙ্কা কিন্তু কম। দু ধরনের মাতাল হয়। কে লিভারের বেশি ক্ষতি করছে? যে যার নেশা বেশি হচ্ছে, যাকে না নেশা হয় না। এরকম আমি পড়েছিলাম বইতে, শুধু গিরিশ ঘোষ নাকি এরকম খেতেন কম্পিটিশন করে। আয়ুর্বেদিক মদ খেলে, হাড়িয়া ফাড়িয়া খেলে তাতে ইমপিউরিটির প্রভাব আরও বেশি থাকে। যে লিভার ক্যান্সার কিরকম দেখতে পাচ্ছেন আমাদের দেশে? নন সিরোটিক লিভারেও কিন্তু ক্যান্সার দেখা দিচ্ছে এবং সংখ্যাটি দিনে দিনে বাড়ছে। এই লিভার ফাংশন টেস্ট দেখে আপনারা কি কি বের করতে পারেন? লিভার ডিজিজ সাসপেক্ট করছে এরকম কোনো পেশেন্টকে আমরা দেখি তার শরীরে অ্যালবুমিনের পরিমাণ কত। হেপাটাইটিস এ বি সি ডি ই খুব কমনলি যেটা ছড়ায় হচ্ছে আমাদের দেশে গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে, যাকে আমরা ট্রান্সপ্লাসেন্টাল রুট বলি। এটা ওই হ্যাংওভার কেন হয়? শরীর থেকে প্রচণ্ড পরিমাণে আমাদের জল বেরিয়ে যাচ্ছে, সেইটি একটি কারণ। যে কীরকম মানে চেহারার পরিবর্তন আসে বিভিন্ন রোগে লিভারের। এই ছবিটি দেখুন, এটি একটি সুস্থ হেলদি লিভার, এটি একটি লিভারের টিউমার বা যাকে আমরা লিভারে ক্যান্সার বলি। তো ডাক্তারবাবু, মদের সাথে কি চাট খেলে বলুন তো ভালো? তো প্রোটিন জাতীয় খাবার যদি আপনার মদের সাথে খাওয়া যায় হয়তো সামহাট বেটার। আর বাদাম ডাক্তারবাবু, বাদাম চিপস? আজকে সপুরো নেশা ধরি দেবে। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। এবং আজকে মাতাল বাহিনীর জন্য একটা বিশেষ পর্ব। মানে ভদ্রভাবে বলি, আমার তো মুখের কথাবার্তা না ফ্লোতে বাজে বেরিয়ে যায়। আজকে যারা সুরা রসিক তাদের জন্য বিশেষ পর্ব, চেতাবনী। কারণ আজকে লিভার নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, আমাদের সাথে আছেন হেপাটোলজিস্ট, হেপাটোলজিস্ট, যারা লিভার সংক্রান্ত রোগ চিকিৎসা করে থাকেন। ডক্টর সৌভিক মিত্র আজকে আমাদের অতিথি। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। ধন্যবাদ। নমস্কার অনেক ডাক্তারবাবু। ধন্যবাদ। তো সবকিছু তো পরে আসছি, এইসব কেস জন্ডিস। এই জন্ডিস ব্যাপারটা কি এর একটুখানি বুঝিয়ে বলুন। তো জন্ডিস বটেই, আপনি যেরকমভাবে শুরু করেছেন। তো লিভারের রোগের যদি আমরা দেখি মূল সিমটমস বা সাইনও বলতে পারেন হচ্ছে জন্ডিস। কিভাবে বুঝি? চোখটি অত্যন্ত বেশি হলুদ হয়ে গেছে বা আমাদের ইউরিনের রং অনেক বেশি হলুদ হয়ে গেছে, এই নিয়েই আমাদের কাছে রোগীরা আসে, হলুদ হয়ে গেছে। এবার জন্ডিস দুটি কারণে হতে পারে, দুটি বা একাধিক কারণে হতে পারে বলা যায়। একটি লিভারের কারণে, লিভারের বাইরের কিছু রোগের কারণে। আমি আসি আগে লিভারের বাইরের কিছু রোগের কারণে। জন্ডিস হচ্ছে মূলত আমাদের শরীরে পিত্ত বা বিলিরুবিন বেড়ে গেছে, এই কারণে বিলিরুবিন সিনথেসিস হয় লিভার থেকে এবং লিভার থেকে আমাদের ক্ষুদ্রান্ত বা ইন্টেস্টিনে বেরিয়ে যাচ্ছে। তো এই বেরিয়ে যাওয়ার পথটি হচ্ছে আমাদের পিত্তনালী বা বাইল ডাক্টের মাধ্যমে। তো কোনো কারণে যদি পিত্তনালীতে আমাদের কিছু অবস্ট্রাকশন হয় সেক্ষেত্রে জন্ডিস হতে পারে, সেটি টিউমার হতে পারে, পাথর হতে পারে। এটা গেল লিভারের বাইরের অংশের কথায়। লিভারের ভেতরের অংশের কথায় আসি। লিভারের ভেতরের অংশে লিভারে যদি প্রদাহ হয় বা যাকে আমরা বলি সহজ ভাষায় ইনফ্লামেশন, সেক্ষেত্রে লিভার থেকে বিলিরুবিন সিনথেসিস অনেক বেশি বেড়ে যেতে পারে। কী কারণে খুব কমনলি হয় আমাদের মতো এই ট্রপিক্যাল দেশে, সেটা হচ্ছে কিছু ভাইরাসের কারণে, জলবাহিত ভাইরাস, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এগুলি খুব কমন কারণ যার ফলে মানুষের জন্ডিস হয় বা চোখ হলুদ হয়ে যায়। আবার কিছু কিছু বদ অভ্যাস, যেরকম আপনি বললেন সুরা রসিক, অতিরিক্ত সুরাপান, অনেক দিন ধরে সুরাপান, তাদের ক্ষেত্রে জন্ডিস হতে পারে। কিছু কিছু ইনফেকশন, কমন ইনফেকশন যেগুলো লিভারকে এফেক্ট করে, সাধারণ ইনফেকশন যেমন ডেঙ্গু ভাইরাস বা কিছু অ্যাটিপিক্যাল ভাইরাস, তাদের প্রদাহের জন্য জন্ডিস হতে পারে। সুতরাং যেরকম জ্বর হচ্ছে এরকম একটি আমাদের রোগের লক্ষণ, সেটি আদপে কোনো রোগ না। অর্থাৎ জন্ডিস আদতে কোনো রোগ নয়, রোগের লক্ষণ। এটি একটি রোগের লক্ষণ। তো আমাদের তল খুঁজে দেখতে হবে যে জন্ডিসের তল কোথায়, কারণ কি এই জন্ডিস হওয়া। জন্ডিসের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেক খাবার দাবার বারণ করে দেয় ডাক্তারবাবুরা, এবং অনেকে বলে আমার তো জন্ডিস হয়েছিল, সেদ্ধ খেয়েই থাকতে হচ্ছে, বাইরের খাবার বন্ধ। তো জন্ডিসের পরবর্তী যে ফুড ম্যানেজমেন্ট, সেটা কি কি করা উচিত? এই ক্ষেত্রে একটা বলা উচিত, এটা আমাদের প্রথাগত শিক্ষাই বলতে পারেন বাঙালিদের, যে জন্ডিস হয়েছে, চোখ হলুদ হয়ে গেছে, খাবারে হলুদ দেওয়া যাবে না, খুব বেশি লঙ্কা ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না।
এই সব কিছুর যে খুব বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেরকম কিন্তু না। খাবারে হলুদ খেলে আমাদের চোখ হলুদ বেড়ে যাবে এরকম কিন্তু না। বরঞ্চ যদি অত্যন্ত অপুষ্টিকর খাবার দেওয়া হয়, সেদ্ধ সেদ্ধ খাবার যাকে আমরা বলি আনপ্যালেটেবল ফুড, রোগী যদি খাবারটি খেতেই না পারেন তাহলে তার পুষ্টির ঘাটতি ঘটবে, সেক্ষেত্রে কিন্তু রোগের প্রকোপ আরও বাড়বে। সেক্ষেত্রে আমরা সবসময় বলি সুষম খাবার, বাড়িতে তৈরি স্বাভাবিক খাবার যা আগে খেতেন, নর্মালি আমরা যা খাই ভাত ডাল তরি তরকারি মাছের ঝোল মাংসের ঝোল, নর্মাল বাড়িতে খাবার। আমরা তো রোজ দিন আর বাড়িতে বিরিয়ানি চিকেন চাপ এগুলো নিয়ে খাচ্ছি না, নর্মাল বাড়ির তৈরি খাবার খাবেন। জল অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিশুদ্ধ জল খান, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরের খাবার দাবার বিশেষত স্ট্রিট সাইড ফুড, রোড সাইড ইটারি, এগুলো অ্যাভয়েড করা ভালো। খুব কমন কথা হচ্ছে বাইরের ফুচকায় যে জল দেয় তার সোর্স আমরা জানি না, এইগুলো যত পারেন অ্যাভয়েড করা ভালো। আরেকটি জিনিস আমাদের অ্যাভয়েড করা বলি, এটি আমাদের আবার প্রথাগত শিক্ষাও বলতে পারেন। জন্ডিস হলো কিছু পাতার রস বেটে খাইয়ে দিল, এটিতে জন্ডিস কমবে। এগুলো কিন্তু আদপে ক্ষতিকারক, কারণ আমরা বহু এরকম ইনস্ট্যান্স দেখি যাদেরকে আমরা বলি ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি। এরকম হার্বাল ওষুধ বা কমপ্লিমেন্টারি ওষুধ পাতার রস খেলে পরে কিন্তু লিভারকে এরাও এফেক্ট করে, ফলে জন্ডিসের প্রকোপ সাধারণ ভাইরাল হেপাটাইটিস এ বা ই এর কারণে হয়েছে, যেগুলি বিনা চিকিৎসায় যা সিমটোম্যাটিক ম্যানেজমেন্টে 1-2 সপ্তাহের মধ্যে কমে যায়, সেগুলো এই ওষুধ খাবার ফলে আনপ্রেসক্রাইব মেডিসিন খাবার ফলে অনেক দিন ধরে হচ্ছে এবং কমপ্লিকেটেড হচ্ছে। সুতরাং প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ খেতে আমরা অ্যাভয়েড করতে বলি। তো ডাক্তারবাবু যেটা বললেন যে বাইরের খাবার খাবেন না, বরং বাড়িতে টেস্টি খাবার রান্না করে খান, মানে যেখানে মশলাপাতি অল্প স্বল্প ব্যবহার করে, যাতে আপনার টেস্ট বার্ডও শান্তি পায় এবং আপনার শরীরটাও শান্তিতে থাকে। তো ডাক্তারবাবু যাতে বাড়িতে দারুণ সব রান্না করতে পারে তার জন্য আমাদের আজকের পর্বের গিফট পার্টনার এই শালিমারের তরফ থেকে রয়েছে গিফট। আর এর মধ্যে ডাক্তারবাবু সমস্ত মশলাপাতি রয়েছে, যেটাতে আপনি একবেলা খাবার খান তো একবেলা দারুণ রান্না করতে পারবেন। আর আর তার সাথে রয়েছে এই আইকনিক শালিমারের নারকেল তেল। অনেক ধন্যবাদ। সো থ্যাংক ইউ শালিমার, আমাদের আজকের পর্বের গিফট পার্টনার। আর এইবার চলে আসি লিভারে। তো লিভারে যেটা আপনি বলছিলেন যে আপনি বললেন বিশুদ্ধ জল খেতে, তো বিশুদ্ধ জলের সাথে যদি কিছু জল মেশানো যায়, সিল্ড বটলেই আসে, সেইগুলো যদি একটু খায় তাহলে কি অসুবিধা হতে পারে? মানে সুরা পান জন্ডিসের সময় ইয়েস নৈব চ এরকম একটুখানি এরকম প্রসাদে এরকম করে প্যারায় চুবিয়ে প্যারায় হুইস্কি চুবিয়ে দেয় প্রসাদী হিসাবে গ্রহণ করতে চাইলেও বলবো নৈব চ। মানে সুরা প্রেমীরা কি খাবে তখন? জন্ডিস হয়েছে তো সুরার জন্যও হতে পারে, একটু অপেক্ষা করুন, ডাক্তারের কাছে যান, আগে দেখান লিভারটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আগে জানুন। আজীবনের জন্য সুরাপান বন্ধ হয়ে গেল নাকি পরবর্তীকালে শুরু করতে পারবেন সেটাও তো জানা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা উনি কথাটা তুললেন এবং আমরা এই পর্বের শুরুতেও বললাম, কতটা মদ খাবো ডাক্তারবাবু এবং কি মদ খাবো? কারণ অনেকের এইসব মিথ আছে যে বিয়ার খেলে না কম ক্ষতি হয়, তুই হুইস্কি খাস আমি রেড ওয়াইন খাই ফলে আমার কম ক্ষতি হচ্ছে, দামি দামি মদে কম ক্ষতি হয়। তোরা পাতি হুইস্কি খায়, আমি খাই কি বিলেতি স্কচ, তাতে আমার কম ক্ষতি হয়। এর কি এরকম কোনো প্যারামিটার আছে নাকি সবকটা অ্যালকোহল ইকুয়ালি ক্ষতি করে? প্রথমতই বলে রাখছি অ্যালকোহল প্রমোট করা হচ্ছে না, কোনো মদ এনি অ্যালকোহল যে কোনো কোয়ান্টিটিতে ক্ষতিকারক। আমাদের পুরো হিউম্যান শরীর বা হিউম্যান বডি দেখছি, লিভার তার অংশ বিশেষ, লিভারের বাইরেও তো আমাদের এত অঙ্গ প্রত্যঙ্গ আছে, কোনো রকমের কোনো মদ কোনো অ্যামাউন্টেই স্বাস্থ্যকর না। এইবার কথা হলো আপনি বলছেন না একটু মাঝে মধ্যে খাই, কি খাবো, কখন খাবো, কেন খাবো এবং কতটা খাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার এই নিয়ে না অনেক মিথ প্রচলিত আছে যাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। একরকম আপনি যেটা বললেন আমি স্কচ খাই, তুই দেশি হুইস্কি খাস, আমার কম ক্ষতি হবে, তোর বেশি ক্ষতি হবে না, একদমই সেই ঠিক না। এটি নির্ভর করে হচ্ছে আপনি কত দিন ধরে খাচ্ছেন, কত ফ্রিকুয়েন্টলি খাচ্ছেন, কত অ্যামাউন্টে খাচ্ছেন। পুরুষ এবং মহিলা ভেদেও কিন্তু এর মাত্রাটি আলাদা। পুরুষের জন্য রেকমেন্ডেড লিমিট তো বলা যায় না, কারণ মদের কোনো রেকমেন্ডেড লিমিট নেই। যদি আমরা বলতে পারি কম ক্ষতিকারক, পুরুষদের জন্য মদের যে কোয়ান্টিটি বা ডোজটি মহিলাদের জন্য কিন্তু তার অর্ধেক, কারণ আমাদের মদ বিপাক করে যে এনজাইমটি বা উৎসেচকটি সেটি মহিলাদের মধ্যে এমনিই কম থাকে। 2-3 রকম আরও ফ্যাক্টর আছে। ধরুন আপনি এক মদ খান, আপনার পাশের বাড়ির পঞ্চাদা একই মদ খান, একই সময় ধরে খাচ্ছেন, একদিন
উনার রোগ হয়ে গেল, আপনার হলো না। আপনি বললেন দেখলেন তো আমার হয়নি, আমি তো একই রকম মদ খেয়েছি, ও একই রকম মদ খেয়েছে, আমরা দুজনে সন্ধ্যাবেলা একই সাথে বসে খেতাম, ওর কেন হলো আমার কেন হলো না। এগুলোর কিন্তু অনেক আনুষঙ্গিক ব্যাপার আছে যেগুলো নির্ভর করে আপনার মদ্যপানের জন্য লিভারের ক্ষতি হবে কি হবে না। কিছু জেনেটিক কন্ডিশন থাকে, কিছু আমাদের জেনেটিক ভেরিয়ান্ট থাকে মানুষের মধ্যেই, যাদের মদ্যপানের ফলে লিভারের ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক বেশি মানুষের থেকে। যাদের আনুষঙ্গিক কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস, যারা একটু স্থূল, বা লিভারের অন্য রোগ আছে যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ভাইরাস, তাদেরও মদ্যপানের ফলে ক্ষতির আশঙ্কা একটু বেশি। এবার যদি বলি কাট অফ কত, স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক, এবার স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক কত সেটা আমাকে জানতে হবে। ওয়ান স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক কি? এবার ধরুন দু রকমের বিয়ার আছে, অ্যালকোহল আছে। একরকম হচ্ছে ডিস্টিলড অ্যালকোহল, যেগুলো হচ্ছে হুইস্কি, বিয়ার, রাম, ভডকা। আর এক রকম হচ্ছে বিয়ার, রেড ওয়াইন, এইসব। এবার আপনি যদি গোটা পৃথিবীর ড্রিঙ্কিং প্যাটার্নটা দেখেন আর ভারতবর্ষের ড্রিঙ্কিং প্যাটার্নটা দেখেন, সেটি কিন্তু আলাদা। আপনি যত পশ্চিমের দেশে চলে যাবেন, ওই দেশে ওয়াইন এবং বিয়ার খাওয়ার প্রবণতা অনেক বেশি কম্পেয়ার টু এই ডিস্টিলড অ্যালকোহল, যেমন হুইস্কি, রাম বা বা কিছু জায়গায় সমান সমানও বটে। ভারতের ক্ষেত্রে যখন সার্ভে করে দেখা যাচ্ছে যে ডিস্টিলড অ্যালকোহল মানে হুইস্কি, রাম, এগুলির খাওয়ার প্রবণতা এমন 85%। তারপরে হচ্ছে কমন বিয়ার এবং ওয়াইন খুবই সীমিত সংখ্যক। এবার আপনি যদি বলেন কোন মদ খাবো, কোনো মদই কিন্তু সেফ না, আবার বলছি। কিন্তু দেখা গেছে কিছু স্টাডিতে রেড ওয়াইন বা বিয়ারে, এগুলো যেহেতু প্লান্ট বেসড প্রোডাক্ট থেকে তৈরি হয়, কিছু প্লান্ট ফেনল থাকে, সেগুলো কিছু ক্ষেত্রে হয়তো লিভারকে একটু কম ক্ষতি করতে পারে কম্পেয়ার টু ডিস্টিলড বিভারেজ মানে হুইস্কি, রাম, ভডকা এগুলোর থেকেও। কিন্তু এটা বলা সত্ত্বেও আপনি রোজ এক বোতল রেড ওয়াইন নিয়ে রাতে বসলেন, আমার লিভার ভালো থাকবে, আমার হার্ট ভালো থাকবে, আমি প্ল্যান্ট ফেনল খাচ্ছি, একদমই না, একদমই না। তো যদি খেতেই হয় আচমকা, আপনি পাচ্ছেন না কন্ট্রোল করতে, আমাকে খেতেই হবে, কম্পারেটিভলি বেটার। এবার হচ্ছে কতটা খাবো। আমরা স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক অফ অ্যালকোহল কি বলি, এই নিয়ে কিছু মতভেদ আছে। তো মোটামুটি হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক অফ অ্যালকোহল হচ্ছে 10 থেকে 14 গ্রাম। এবার আপনি ধরুন লার্জ পেগ মদ খান 60 ml, 60 ml, হুইস্কি খাচ্ছেন, আমি ধরে নিচ্ছি ওটা 40% মধ্যে 40%, অ্যালকোহল থাকে। তো এক পেগে মানে হচ্ছে আপনি মোটামুটি 1.5 থেকে 2টো স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক খেলেন। সেটা কি 30 ml নাকি 60 ml? 60 ml যদি আপনি 40% ধরেন, মানে মোটামুটি 24 গ্রাম অ্যালকোহল হচ্ছে, ঠিক আছে। তো একটা স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক যদি আমরা 10 বা 14 ml সেটা কি রোজ নাকি না সপ্তাহে? আমি বলছি এগুলো আছে, সেটাতেও হ্যাঁ। আসছি। তাহলে আপনি হচ্ছে ওই দিনে একটা যদি আপনি বড় পেগের হুইস্কি বা ভডকা খান, তাহলে আপনি মোটামুটি 1.5 থেকে 2টি স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক খাচ্ছেন। তো পুরুষদের ক্ষেত্রে কাট অফ হচ্ছে এরকম মোটামুটি 20 থেকে 30 গ্রাম অফ অ্যালকোহল একদিনে। মহিলাদের ক্ষেত্রে এই ডোজটি হাফ। তো এইটি হচ্ছে দৈনিক কাট অফ। তো দৈনিক 1 থেকে 1.5 পেগ, আবার বলছি সেফ না খাওয়া, অন্যান্য অনেক রোগ দেখা যেতে পারে। তো লিভারের অসুখ হওয়ার আশঙ্কা একটু কম কম্পারেটিভলি আপনি যত পরিমাণ বাড়াচ্ছেন মদ্যপানের। নেক্সট হচ্ছে আরেকটি ভয়ানক প্রবণতা হচ্ছে বিঞ্জ ড্রিঙ্কিং অফ অ্যালকোহল। একই সাথে বন্ধু বান্ধবরা সব সমবেত হয়েছে, 2-3 ঘন্টার মধ্যে আমরা বোতলের পর বোতল উড়িয়ে যাচ্ছি, যাকে বলে বিঞ্জ ড্রিঙ্কিং অফ অ্যালকোহল। এতে হঠাৎ করে রক্তে অ্যালকোহলের মাত্রাটা অনেক বেড়ে যায়। আপনি হয়তো সারা সপ্তাহ খাচ্ছেন না, সোম থেকে শুক্র আপনি অফিস করছেন সোবার, উইকেন্ডে বন্ধুদের সাথে বসেছেন, পার্টি করছেন, বোতলের পর বোতল উড়িয়ে যাচ্ছেন, বিঞ্জ ড্রিঙ্ক। দ্যাট ইজ ভেরি হার্মফুল। বিঞ্জ ড্রিঙ্কিং লিভারের জন্য হার্মফুল, এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন, হার্টের জন্য খুব হার্মফুল, আমাদের মস্তিষ্কের জন্য খুব হার্মফুল। তো বিঞ্জ ড্রিঙ্কিং ইজ ভেরি হার্মফুল কম্পেয়ার টু রেগুলার ড্রিঙ্কিং। যা অ্যামাউন্ট আপনি বলছেন, এ তো প্রথমে কুলি করে ফেলে দেয়, তারপরে তো খাওয়া শুরু করে। এ তো লোকে আরো দেখিস তোরা পড়ে যাস না চেয়ার থেকে। হ্যাঁ, আরে হেপাটোলজিস্টদের আজকাল মানে ওই লিকার লাইসেন্স দিচ্ছে। হেপাটোলাইট আপনারা অ্যাপ্লাই করলেই আপনারা লিকার লাইসেন্স পাবেন। পেশেন্ট বাড়বে বলছেন? হ্যাঁ, বলছে যে ওইখানে বসেই আপনারা পেশেন্ট দেখবেন আর প্রেসক্রাইব করবেন। পেশেন্ট বাড়বে তাহলে হয়তো। ওভারঅল তাহলে এক সপ্তাহে ছেলেদের জন্য কত পেগ ধরে নিন বা কত ml সেফার, আর মেয়েদের জন্য কতটা সেফার? আবার বলছি এই সেফার কথা ঠিক সেফার নয়, প্রথম কথা হচ্ছে অ্যালকোহল খাবেনই না, কোনো সেফ বলে কিছু নেই। এবার আপনি পারছেন না, হ্যাঁ, মানে আপনার ঘুম আসছে না, এইসব হলে মানে যাতে একটু খেয়াল রাখতে পারেন। যেমন লিভারের রোগ হচ্ছে ডোজ ডিপেন্ডেন্ট, আপনি যত মদ খাওয়া বাড়াচ্ছেন লিভারের রোগের আশঙ্কা বাড়ছে। পেটের কিছু রোগ বা পেটের বাইরের কিছু রোগ কিন্তু আপনি মদের ডোজের ওপর নির্ভর করছে না। যেমন একটি খুবই দুঃখজনক রোগ, দুঃখজনক পেশেন্টের জন্য, পেশেন্টের বাড়ির লোকের জন্য হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াসের প্রদাহ।
ভয়ানক ব্যথা হয়, আমরা যেটা বলি অসহনীয় ব্যথা, জীবনের ওয়ার্স্ট ব্যথা, এবং অনেক রকম কমপ্লিকেশন প্যাঙ্ক্রিয়াটাইটিসের ফলে হয়। প্যাঙ্ক্রিয়াটাইটিসের সাথে মদের কিন্তু কোনো ডোজ ডিপেন্ডেন্ট রিলেশনশিপ নেই। আপনি কোনোদিন মদ খান না, আজকে বন্ধুরা বললো 1 বোতল বিয়ার খেয়ে নিলাম, আপনার প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়ে গেল। আমি তো কোনোদিন মদ খাইনি, আমার বন্ধুরা প্রত্যেক সপ্তাহান্তে বসে যায় বোতল নিয়ে, তাদের হলো না আমার হলো। তো সেজন্য বলছি কোনো ডোজই সেফ না। এবার যদি আপনি বলেন নিতান্তই বাধ্য আমি রোজ খাই, আমি একটু কমিয়ে দিতে চাই, আমাকে বলুন না কতটা সেফ। তাহলে যদি পুরুষদের ক্ষেত্রে বলা হয় 1 সপ্তাহে যদি আমি বড় পেগ ধরি ডিস্টিল বিভারেজের 3 থেকে 4 পেগ, তার বেশি একেবারেই না। এবং আমরা যদি মহিলাদের ক্ষেত্রে ধরি এর হাফ একদম। এবং আবার বলছি, এই মদের সাথে যদি আপনি স্থূল হন, ডায়াবেটিস আছে, বা অন্যান্য আপনার যাকে বলে কার্ডিও মেটাবলিক রিস্ক ফ্যাক্টর, ব্লাড প্রেশার বেশি, শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি, তাহলে কিন্তু এই অ্যামাউন্ট আবার কম হয়ে যাবে। কারণ এইগুলো সব হচ্ছে সাইনার্জিস্টিক অ্যাকশন, দুটো একসঙ্গে আঘাত আনছে আপনার লিভারকে। তো কিছু মাতাল মিথ আজকে বাস করবো আমরা, যেটা বললাম শুরুতেই পর্বে। তো ডাক্তারবাবু, মদের সাথে কি চাট খেলে বলুন তো ভালো, একটু লিভারটা সাপোর্ট পায়? কিরম পছন্দ করে সেটা তো বলতে হবে। মাংস, গিলে মেটে, বাদাম, রুটি আদা, হ্যাঁ মানে যাই হোক, এই চাটের কি কোনো রোল আছে বড়, যে মদকে সাপোর্ট দেওয়ার? মিথ না, এটা বৈজ্ঞানিকই এর ব্যাখ্যা আছে, যে আপনি খালি পেটে মদ খাচ্ছেন, ড্রিঙ্কিং অ্যালকোহল উইথাউট ফুড কম্পেয়ার টু ড্রিঙ্কিং অ্যালকোহল উইথ ফুড। ড্রিঙ্কিং অ্যালকোহল উইথ ফুড ইজ সামওয়াট সেফার, একটু আপনার জন্য হয়তো ভালো খালি পেটে খাওয়ার থেকে। এবার আমরা কি চাট খাবো আপনি বলছেন? মাংস খাবো, ডিম খাবো, রুটি খাবো, গিলা মেটে খাবো? অনেকে বলে মেটে গেলে ভালো, নাকি মেটে মেটে মিলে গিয়ে একটা না, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। ওই মেটে আমি জানি, এই মেটে এখানে খেলে- কিছু মাতাল মিথ আপনি বাস করুন। এর মধ্যে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। রাস্তার ধারের, আবার বলছি, রাস্তার ধারের খাবার খাবেন না, কারণ রাস্তার ধারের এই রোড সাইড ইটারি থেকে আপনি অলরেডি হয়তো সুরা প্রেমী, আপনার লিভারের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এর ওপর যদি একটা হেপাটাইটিস এ ভাইরাসের ধাক্কা লাগে আপনার শরীরে, তাহলে কিন্তু এর ফল মারাত্মক হবে। তো যদি খেতেই হয় আপনার মদের সাথে চাট, একটু পরিষ্কার জায়গার খাবার খান, যেগুলো পরিষ্কার জায়গার খাবার খান, দরকার হলে বাড়িতে খান, বাড়ির বাইরে একটু পরিষ্কার জায়গায় খান। আর যদি খেতেই বলেন কি খাবো, একটু প্রোটিন জাতীয় খাবার যদি আপনার মদের সাথে খাওয়া যায়, হয়তো সামহাট বেটার। কিন্তু এটা কিন্তু সামওয়াট বেটার, মানে আপনি পারছেন না, আপনি বাঁদরের বাচ্চা হয়ে উঠেছেন মদ খাওয়ার জন্য, তো আপনাকে তো কিছু করে একটা বোঝাতে হবে। তো সেই অর্থে বলা হচ্ছে ঠিক আছে, আপনি ক্ষতি যখন করছেন, বিষটা একটুখানি এইভাবে খান যাতে বিষটা কম ক্ষতি করে। বিষহারক হ্যাঁ, কিন্তু পুরোটাই কিন্তু বিষ। ডাক্তারবাবু কখনোই বলছেন না যে আপনি মাংস দিয়ে খেলে আপনার হেভি ব্যাপার, কিচ্ছু হবে না লিভারে, বলছে যা হয় তাতে ক্ষতি। তো ওই কারণে মদ মাংস ব্যাপারটা এসছে। ওই জন্যই আচ্ছা। টেস্টে পরেরগুলো বলছি না। না না, বাকি রান্না বলছি না। আর বাদাম ডাক্তারবাবু, বাদাম, চিপস, আজকে সপুরো নেশা ধরি দেবে। বাদাম চিপসের যে আরেকটি প্রবলেম আছে না, বাদাম চিপস প্যাকেটজাত যে খাবার না, সেখানে অতিরিক্ত নুন থাকে। এবার যারা নিয়মিত সুরা প্রেমী, তাদের না অনেকেরই, যাকে আমরা বলি এন্ড স্টেজ লিভার ডিজিজ বা সিরোসিস হয়তো হয়ে গেছে। এবার এই ক্ষেত্রে সিরোসিসের ক্ষেত্রে না, একটা খাবারের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার খাবারে নুন রেস্ট্রিক্ট করা, নুন কম খাওয়া। সুতরাং প্যাকেট জাতীয় খাবার যাতে অতিরিক্ত নুন আছে, সেগুলো কখনোই অ্যাডভাইসেবল না, তাহলে কিন্তু কমপ্লিকেশন বাড়বে। জলজিরা দিয়ে মারবো? ওখানেও নুন নুন আছে, জলজিরা দিয়ে মারবেন না। বেশ হয়েছে, বেশ হয়েছে, একটু মাংস দিয়ে হালকা করে, তাও বেশি না, সপ্তাহে 2টো। ঠিক আছে, একদম। আচ্ছা, অনেকে বলে যে মদ খেলাম খুব ঘামবো, ঘাম দিয়ে সব মদ বেরিয়ে না, যাবে। ঘাম দিয়ে মদ বেরোয় না। অনেকে বলে আমি বিয়ার খেলাম, বিয়ার খেলার ফলে আমি বারবার ইউরিন করতে যাচ্ছি, সব বেরিয়ে গেল, আমার নেশা কেটে গেল। না, ওরকম কিন্তু হয় না। অনেকে যেটা করে আমি বলছি, মদ খেলো, 1 পেগ মদ খেলো, তারপর 1 গ্লাস জল খেলো, মানে কন্টিনিউয়াসলি হাইড্রেটও করতে থাকছে, মদও খেতে থাকছে, যাতে ইউরিনটা বারবার হয় এবং সেটা নাকি কম ক্ষতি হয় শরীরের। এটার মধ্যে আদৌ কোনো সত্যতা আছে? অ্যালকোহল তো একটা হাইগ্রোস্কোপিক সাবস্টেন্স, ওরা আমাদের শরীরে জল শুষে নেয়। অ্যালকোহল এমনি ডিহাইড্রেশন করায় আমাদের শরীরে। তো যত শরীর ডিহাইড্রেটেড হবে, যাকে আমরা বলি মদের নেশা, এই মাথা ঘোরানো বা পরের দিনের হ্যাংওভার যাকে বলে, মাথা ঝিমঝিম ভাব, সেটা কিন্তু আরও বেশি হবে। সুতরাং খাচ্ছেন যখন, জলও খান সাধারণত, হাইড্রেটেড রাখুন শরীরকে। সো এই হাইড্রেশনের ব্যাপারটা একদম ঠিক বলে। ধরুন মদ খেলেন, তারপরে ধরুন কফি বা কোল্ড শাওয়ার ক্যান মেক ইউ সোবার, এটা কি ঠিক? না, একদমই না। আপনি মদ খেলেন, প্রচণ্ড নেশা হয়েছে, আপনি ভাবলেন গাড়ি চালিয়ে বাড়ি যাব, গাড়ি যাওয়ার আগে আমার পাড়ার রোড সাইড ক্যাফে থেকে 2টো এসপ্রেসো শট নিয়ে আমি গাড়ি চালাতে পারবো? একদমই না, করবেনই না, সেই রিস্ক নেবেনই না, একদম করবেন না, একদম না।
কফির সাথে লিভারের রোগের কিছু সম্পর্ক আছে, হয়তো আমরা পরে ডিসকাস করবো, ওটা আমি পরে আসবো। পরে ডিসকাস করবো। মদ খেয়ে কফি খেয়ে নিয়ে আমি সোবার হয়ে যাবে, আমি এবার কাজকর্মে ঢুকে যাব, একদম ভুল। আর একটা মিথ আছে, মিথ কি ফ্যাক্ট আপনি বলবেন, যে অনেক ক্ষেত্রে অনেকের রয়েছে যারা একটু হেলথ কনসিয়াস, যে আমি আজকে মদ খেলাম, ফলে কিছু ব্যাড ক্যালোরি আমি ইনটেক্ট করলাম, কালকে মুখ ফুক ফুলে যাবে, একটুখানি আমার বডি স্থূল দিকে যাবে, তো পরের দিন সকালে উঠে আমি ফাটিয়ে জিম করব। তো এটাতে কি লিভারের কোনো সাপোর্ট হয় নাকি ডাবল ক্ষতি করছি আমি? না দেখুন, যে কোনো রকম ফিজিক্যাল এক্সারসাইজে লিভারের জন্য ভালো, কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আপনি বলছেন আগের দিন আমি প্রচুর মদ খেয়েছি, পরের দিন আমি জিম করছি, এতে কিন্তু অন্যান্য শারীরিক সমস্যা হওয়ার প্রবণতাও একটি বেড়ে যাবে, বিশেষ করে কার্ডিয়াক ইস্যুস। প্রচুর ইয়াং ছেলেমেয়েদের দেখা যাচ্ছে উইকেন্ডে পার্টি করছে, উইকেন্ডে যাকে আমি বললাম বিঞ্জ ড্রিঙ্ক করছে, বিঞ্জ ড্রিঙ্কের পরের দিন জিমে গিয়ে ট্রেডমিলে খুব দৌড়াচ্ছি, আমাদের হার্টের রিদম ইরেগুলার হয়ে যাবে, যাকে আমরা অ্যারিথমিয়া বলি, সাডেন হার্ট অ্যাটাক বা যাকে সাডেন কার্ডিয়াক ডেথ বলা হয়, এরকমও দেখা যায়। সুতরাং যেরকম করছেন সেরকমই করুন। যদি আপনার শরীর খারাপ লাগে, মাথা ঝিমঝিম করে, মনে হচ্ছে আজকে আমি জিমে যাব না, ওয়ার্কআউট করবে না, রেস্ট নিন বাড়িতে। একদিন বাড়িতে রেস্ট নিলে একদিন উইকেন্ড পার্টির পর আপনি এমন কিছু স্থূল হয়ে যাবেন না। আয়ুর্বেদিক মদ খেলে, হারিয়া ফারিয়া খেলে, না, কোনো মহুয়া, মদই ভালো না। হারিয়া, মহুয়া তখন আবার ইন্টারন্যাশনালি ব্র্যান্ডেডও হচ্ছে, সারা পৃথিবীতে পাওয়া যাচ্ছে একই। বরঞ্চ আমি বলবো, আপনি যাকে দেশজ মদ বলছেন ইয়েতে, তাতে ইমপিউরিটির প্রভাব আরও বেশি থাকে, দেশি মদ যাকে বলছেন। না, আমি বলছি তাড়ি, মহুয়া, হাড়িয়া, যেগুলো একদম ট্রাইবাল ড্রিঙ্ক, হার্বাল ড্রিঙ্ক বলে, সেগুলো শোধন বা ডিস্টিলেশন তো খুব প্রপার ওয়েতে হয় না, সুতরাং ইমপিউরিটিসের অনেক বেশি থাকে। সুতরাং শুধু লিভারের না, লিভার ছাড়াও অন্যান্য অঙ্গের ক্ষতিও তাতে কিন্তু অনেক হওয়ার আশঙ্কা বেশি। তাহলে হাড়িয়া খাবেন না, বুঝতে পারছেন? আজকে পুরো মদ এপিসোড হয়ে গেছে কিন্তু। না তো ওই হ্যাংওভার কেন হয়? হ্যাংওভার মূলত হয় আমরা যখন মদ খাচ্ছি না, এই যে বললাম ডিহাইড্রেশন, শরীর থেকে প্রচণ্ড পরিমাণে আমাদের জল বেরিয়ে যাচ্ছে, সেইটি একটি কারণ। দ্বিতীয়ত হচ্ছে মদের প্রভাবের ফলেই, এই যারা নিয়মিত মদ খায়, এই মদ্যপানের ফলে হঠাৎ করে একদিন খুব মদ খেয়ে নিয়েছেন, হ্যাংওভার দেখবেন আপনি খুব সীমিত পরিমাণে মদ খেয়েছে, পরের দিন কিন্তু হবে না সাধারণত, প্রচুর মদ খেয়েছেন। এই মদ্যপানের সাথে না আমাদের মস্তিষ্কের একটা সম্পর্ক আছে, এটি আরও কী করে আমি বলবো প্রকট হয়েছে। অনেকেই দেখবেন বলছেন আমি মদ ছাড়তে চাই, কিন্তু আমি মদ ছাড়তে পারছি না। এটি কিন্তু একটি রোগ, এটিতে পেশেন্টকে দোষারোপ করে লাভ নেই, কারণ আমাদের মস্তিষ্কে একটি রিওয়ার্ড সেন্সেশন আছে। আপনি যত মদ খাচ্ছেন এই রিওয়ার্ড সেন্সেশনটা না অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। এরকম যখন প্রচুর মদ খাচ্ছেন না, আমাদের মস্তিষ্ক থেকে কিছু নিউরো ট্রান্সমিটার অতিরিক্ত ক্ষরণ হচ্ছে, এর ফলে আমাদের পরের দিনের এই প্রভাবগুলো থাকছে। তাছাড়া মদের এফেক্টের জন্য তো কিছু থাকেই। দু ধরনের মাতাল হয়, বা দু ধরনের সুরাপ্রেমী হয়। এক হচ্ছে যা দু পেগে বিশাল চড়ে যায়, পুরো জড়িয়ে লাইট। আর একজন হচ্ছে যে 200 পেগ কেউ একদম স্টিল দাঁড়িয়ে থাকে, বলে কি ভাই, যেটা একটা পৌরুষের প্রতীক হিসাবে দেখা হয়। তো কে লিভারের বেশি ক্ষতি করছে, যে যার নেশা বেশি হচ্ছে, যাকে না নেশা হয় না? দুজনেই বেশি ক্ষতি করছে, যে 200 পেগ খাচ্ছে তার বেশি ক্ষতি করছে। এরকম আমি পড়েছিলাম বইতে, গিরিশ ঘোষ নাকি এরকম খেতেন কম্পিটিশন করে। গিরিশ ঘোষ আর গুরুমুখ বসে বসে খাচ্ছেন, গুরুমুখ অজ্ঞান হয়ে গেলেন, গিরিশ মুখ বলছে একে পেঁচো মাতালকে কোথা থেকে এনেছে, সেকে নিয়ে যা। সুনীল গঙ্গোপাধ্যায় লিখে গেছেন, গিরিশ ঘোষ বসে বসে খেয়ে যাচ্ছেন। গিরিশ ঘোষের কিন্তু শেষ অবস্থায় লিভারের রোগী হয়েছিলেন। কিন্তু গিরিশ ঘোষের লিভার তো আপনাদের স্টাডি ম্যাটেরিয়াল হওয়া উচিত, তাই তো? মানে সেটা কি আপনাদের পড়ানো হয়েছে গিরিশ ঘোষের লিভার নিয়ে? আচ্ছা, এবার আসছি যে কালো কফি, ব্ল্যাক কফি, উইদাউট সুগার, উইদাউট মিল্ক, লিভারের জন্য কতটা উপকারী? বেশ কিছু এরকম গবেষণা হয়েছে, যাকে আমরা বলি পপুলেশন স্টাডি। অনেক লোকের মধ্যে করে দেখা গেছে যারা কালো কফি খান, এই আপনি যেটা বলেন হুইট মিল্ক, হুইট সুগার, এবং যারা খান না, কম্পেয়ার টু দোজ যারা খান না, যারা খান অ্যাটলিস্ট 2 থেকে 3 কাপ পার ডে, তাদের হচ্ছে অ্যাডভান্স লিভার ডিজিজ বা যাকে আমরা বলি লিভারের ফাইব্রোসিস হওয়ার আশঙ্কা কিন্তু কম, এবং লিভারের ক্যান্সার বা এইচসিসি হওয়ার আশঙ্কাও এদের মধ্যে কম দেখা গেছে। তো কিছু গবেষণা দেখা গেছে, মূলত ওয়েস্টার্ন গবেষণায় দেখা গেছে, ভারতীয় উপমহাদেশেও 1টি গবেষণা এই নিয়ে হয়েছে, এবং সেখানেও কিন্তু মোটামুটি কাছাকাছি সিমিলার রেজাল্ট পাওয়া গেছে, যে অ্যাডভান্স ফাইব্রোসিসের রিস্ক কিন্তু কমিয়ে দেয় হচ্ছে কালো কফি। এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে কোন খাবার লিভারের জন্য ভালো, কোন খাবার লিভারের জন্য ভালো। যদি এক কথায় বলতে হয়, এই খাবারটি কালো কফি কিন্তু লিভারের জন্য কিছু উপকারিতা দেখা গেছে। এন্ড চা, লাল চা, না, চা কি ক্ষতি করে নাকি? না, ক্ষতি হয়তো করে না, ক্ষতি করে না, এরকম না যে ক্ষতি করে, কিন্তু উপকারিতা যে খুব আছে সেরকম কিন্তু দেখা যায়নি লাল চা আলাদা উপকারিতা। এত লিভারের বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, লিভারটা কি এবার আমরা একটুখানি বুঝি, যে লিভারের আসল কাজ কি,
লিভারের আসল কাজ তো মদকে ডিফেন্ড করা নয় না। এটা আমরা একটু মানুষকে ভয় দেখিয়ে একটু শুরু করলাম, কিন্তু এবার আমরা সহজে বুঝি লিভারের কাজ কি। আপনার কথাটা আমি রেস ধরেই আসি, আপনি যে বলছেন মদকে ডিফেন্ড করা না, তো তো লিভার আমাদের শরীরের একটি ইউনিক অর্গান। কেন ইউনিক অর্গান এটা যদি আপনাকে বুঝতে হয়, আমি একদম পৌরাণিক কাহিনীতে একটা চলে যাচ্ছি, যে গ্রিক মাইথোলজির একজন হিরোই বলতে পারেন প্রমিথিয়াস। প্রমিথিয়াস ছিলেন জিউসের পুত্র। তা তিনি হচ্ছেন হিউম্যান কাইন্ডকে আগুন দিয়েছিলেন, আগুন উপহার দিয়েছিলেন। এই জন্য জিউস খুব রেগে গেছিলেন প্রমিথিয়াসের ওপর, কেন তুমি মানব সভ্যতাকে এইসব দিয়েছ, তোমার শাস্তি হবে, তুমি দেবতা হয়। কি শাস্তি হলো লিভারের? তুমি কষ্ট পাবে সারা জীবন। তা কি কষ্ট? মাউন্ট অলিম্পিয়াতে প্রমিথিয়াসকে হাত পা বেঁধে ফেলে রাখা হলো, এবং জিউস তার পোষ্য একটি ঈগল পাখিকে রোজ প্রমিথিয়াসের কাছে পাঠাতেন। সেই ঈগল পাখিটি কী করতো? প্রমিথিয়াসের লিভারের একটি অংশ খুবলে খেয়ে চলে যেত, এবং এরকম দিনের পর দিন চলতো। তো এটা তো সবার মনে ধারণা হতে পারে, একটি ঈগল পাখির একটি লোকের লিভার রোজ খুবলে খাচ্ছে, তো লিভার তো থাকবেই না রোজ যদি খুবলে খায়। এটাই হচ্ছে লিভারের মাহাত্ম্য। সুস্থ লিভার হচ্ছে এমন একটি অঙ্গ যে রিজেনারেট করতে পারে। আপনি লিভারের একটি অংশ কেটে দিলেন, লিভার আবার গজাতে শুরু করবে, অর্থাৎ চুলের মতো, নখের মতো, একদম টিকটিকি লেজের মতো, টিকটিকি বলতে লেজের পারে মতো। মতো। এবং লিভার হচ্ছে খুব রেজিলিয়েন্ট একটি অর্গান। আপনি লিভারে খুব মারুন, হাতুড়ি মারুন, দিনের পর দিন মদ খাচ্ছেন, দিনের পর দিন লিভারকে বাইরে থেকে খুব আঘাত দিচ্ছেন, খুব শান্ত অঙ্গ, ও সব আঘাত সহ্য করে নিচ্ছে, দিনের পর দিনই আঘাত সহ্য করে নিচ্ছে। এবার আঘাত সহ্য করারও তো একটা ক্যাপাসিটি আছে লিভারের। যখনই আঘাত সহ্য করতে পারে না, প্রত্যেকবার আঘাত হচ্ছে, আমাদের শরীরে আঘাত হলে কি হয়, সেখানে একটা স্কার টিস্যু তৈরি হয়ে যায়। এই আঘাত হতে হতে আঘাত হেনে 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 এতই স্কার টিস্যু করেছে যে স্কার টিস্যু জমতে জমতে ওই জায়গাটি শক্ত হয়ে গেল, সেখন লিভারের অসুখ শুরু হলো। তো লিভারের কাজ যদি বলেন, লিভার হচ্ছে আমাদের বিপাকজাত প্রক্রিয়ার হাব যাকে বলেন। এত ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হচ্ছে, সেরকম আমাদের লিভার হচ্ছে মেটাবলিক হাব শরীরের, বা আমাদের মেটাবলিজম ইন্ডাস্ট্রির হাব হচ্ছে লিভার। যত রকম শরীরের বিপাক ক্রিয়া, সে কিছু প্রোটিন সিনথেসিস হোক, আমাদের শরীরের কার্বোহাইড্রেট মেটাবলিজম হোক, বা ফ্যাট বিপাক হোক, সব কিছুর মূলে কিন্তু এই লিভার। তো এই বিপাকজাত ক্রিয়ার মূল হচ্ছে লিভার। তাই আমাদের শরীরের চালিকা শক্তিও বলা হয় এই লিভারকে, এনার্জি উৎপাদন লিভার থেকে। লিভার কি কি সিগন্যাল দেয় আমাদেরকে অ্যালার্ট করার জন্য, সাবধান হয়ে যাও, আমার খেয়াল রাখো? একটি তো আপনি প্রথমেই বললেন যে জন্ডিস হয়েছে একটি রোগের লক্ষণ, সেটি লিভারও হতে পারে, লিভারের বাইরেও হতে পারে। কমন দুর্ভাগ্যজনিতভাবে, দুর্ভাগ্য, আমি যে বললাম লিভার খুব শান্ত অর্গান, যতই মারুন ও চুপটি করে বসে থাকে, ট্যাপ ও শব্দটি পর্যন্ত করে না। তাই বেশিরভাগ ক্ষেত্রেই লিভারের অসুখ যে হয়ে গেছে ধরা পড়ে না, যতক্ষণ না সেটি অ্যাডভান্স লিভার ডিজিজ হয়ে গেছে। অ্যাডভান্স লিভার ডিজিজের অনেক সিমটম আছে, সেগুলো পরে আসি। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ধরা পড়ে না। ব্যথা, অনেকে বলে যে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে, পেটের ডান দিকে ব্যথা হচ্ছে, আমার কি লিভারের অসুখ হয়েছে? সাধারণত না। যেটি হয় আমাদের প্রচণ্ড মদ্যপান করছেন বা প্রচণ্ড স্থূলকায় ব্যক্তি, লিভারে অতিরিক্ত চর্বি জমছে, তো লিভারের ওপর একটি পাতলা আবরণী আছে, সেটাকে লিভার ক্যাপসুল বলে, সেটি একটু স্ট্রেচড হচ্ছে, সেক্ষেত্রে আমাদের পেটের ডান দিকে একটি ভারী ভাব লাগতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হয় লোকের একটু গা বমি বমি ভাব হতে পারে লিভারের ক্ষেত্রে, কিন্তু হ্যাভিং সেড দ্যাট বেশিরভাগ ক্ষেত্রেই না লিভারের অসুখ একেবারেই ধরা পড়ে না। একটি লোক যাদের লিভারের রোগ হওয়ার অত্যন্ত বেশি সম্ভাবনা আছে, যেমন ডায়াবেটিস আছে, অত্যন্ত মোটা মানুষ, আলাদা রোগ আছে যেমন ডায়াবেটিসের প্রেশার, কোলেস্টেরলের রোগ আছে, বা যাকে বলা হয় ডিসলিপিডেমিয়া, নিয়মিত অসুস্থ হারে মদ্যপান করেন যাকে আমরা বলি, হেপাটাইটিস বি সি আছে, তাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আপনি ধরা পড়লেন না আপনার লিভারটি কিন্তু বেশ রোগাক্রান্ত, এবার আপনার লিভারের খেয়াল নেওয়া উচিত। এখানে যখন রোগ এলো, তখন আপনি যেটা তুললেন রোগটার কথা, এই ফ্যাটি লিভারের এই নন অ্যালকোহলিক যারা মদ খাচ্ছে না তাদেরও ফ্যাটি লিভার হচ্ছে, আবার অ্যালকোহলিক তাদেরও ফ্যাটি লিভার হচ্ছে, কেন? এইটা হচ্ছে, এখন আপনি যদি বলেন এটি একটি লাইফস্টাইল ডিজিজ, আমি সহজ ভাষায় বলি এটাকে হঠাৎ স্নেহের রোগ। একটা হচ্ছে অতিরিক্ত স্নেহ, একটা হচ্ছে স্নেহ পদার্থ অতিরিক্ত ভক্ষণ, এই বলে, তো এটাকে স্নেহের রোগ বলতে পারেন। তো এই যে ফ্যাটি লিভার ডিজিজ না, এটাকে এখন আমরা অনেকভাবে ভাগ করেছি। তো এটাকে আমরা বলি মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ। স্টিয়াটোসিস মানে অতিরিক্ত চর্বি জমা, তো লিভারে অতিরিক্ত চর্বি জমছে। একটি কারণ সম্পূর্ণভাবে অ্যালকোহলিক লিভার ডিজিজ, একটি কারণ অ্যালকোহল না, আমাদের হচ্ছে আমরা যেহেতু স্থূল, আমাদের ডায়াবেটিস আছে, আমাদের অন্যান্য কার্ডিও মেটাবলিক রিস্ক ফ্যাক্টর আছে, যেমন প্রেশার বেশি, আমাদের শরীরে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বেশি, আমরা প্রচণ্ড মোটা সোটা বিশাল বড় একটি বপু বা ভুঁড়ি আছে, সেক্ষেত্রে আমাদের লিভারে ফ্যাট জমছে, এটি
আর আরেকটি আছে, এটি দুটিরও সংমিশ্রণ। আমি অল্প অল্প উইকেন্ডে মদও খাচ্ছি, ডায়াবেটিসও আছে, স্থূলও, তাকে আমরা বলি মেট এএলডি। মেটাবলিজমেরও রোগ আছে, আবার অ্যালকোহলেরও রোগ আছে, দুইয়ের সংমিশ্রণ। সো এই সব কারণেই লিভারে ফ্যাট জমতে পারে। এবার আবার বলছি, আমাদের শরীরের কিন্তু ফ্যাট বিপাক হয় বা কিছুটা ফ্যাট সিনথেসিসও হয় লিভার থেকে। সুতরাং লিভারে কিছু অংশ ফ্যাট থাকবেই। সুতরাং লিভারে ফ্যাট আসা মানেই আমার ফ্যাটি লিভার হয়েছে, আমার রোগ হয়ে গেছে, আমার সব গেল, একদমই সেটা ভাবার কারণ নেই। যারা নিয়মিত মদ্যপান করে, ডায়াবেটিস আছে, যারা একটু ওবিস, তাদের হয়তো স্বাভাবিকের থেকে একটু লিভারে ফ্যাট বেশি থাকে, এবং এই বেশি থাকার ফলেও যে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে সবার সেরম কিন্তু না। তো এটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে হবে যে এই অতিরিক্ত ফ্যাট আপনার লিভারকে আদৌ ক্ষতি করছে, নাকি এটি সিম্পল স্টিয়াটোসিস, শুধু ফ্যাট জমেছে, একটু কিছু লাইফস্টাইল মডিফিকেশান, ওজন কমানো, অত্যন্ত স্নেহ পদার্থ খাওয়া, খুব যাতে বলে আমি সুগার লেডেন সাবস্টেন্স, যেমন কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, মিষ্টি, যেগুলো খুব ওই আনসুইটেন্ড বেভারেজ থাকে, এগুলোকে যত পারেন অ্যাভয়েড করা। দৈনিক 30 থেকে 40 মিনিট হাঁটা, একটু ফিজিক্যাল এক্সারসাইজ, ওজন কমানো, তাতেই কিন্তু এইগুলোর সমাধান হয়ে যায়। আচ্ছা, ফ্যাটি লিভারের তো ট্রিটমেন্ট আছে, ওষুধপত্র রয়েছে। ফ্যাটি লিভার কি শুধুমাত্র ডায়েট মেনটেন করে এবং লাইফস্টাইল চেঞ্জেসের মাধ্যমে সারিয়ে ফেলা সম্ভব? একদম। এবং আমি বলবো ওষুধপত্রের রোল প্রায় নেই বললেই চলে, অনেক কম। আসল কিন্তু লাইফস্টাইল মডিফিকেশান। একটি বড় পপুলেশন স্টাডি হয়েছিল কিউবা এবং আমেরিকা মিলিয়ে। সেখানে দেখা গেছে যে যদি আপনার যা ওয়েট, তার 5% ওয়েট কমান, আপনার যে এখনকার ওয়েট আছে, তাতে যে লিভারের অতিরিক্ত চর্বি আছে বা স্টিয়াটোসিস, সেটি সম্পূর্ণভাবে রিভার্স করা সম্ভব। এবং এই চর্বি জমার ফলে আমি বলছি যে লিভারের বারবার প্রদাহ হচ্ছে এবং সেখান থেকে লিভারের ফাইব্রোসিস শুরু হচ্ছে। এটিও দেখা গেছে এই স্টাডিতে, যদি আপনি এবং 60 থেকে 10% মতন আপনার বডি ওয়েট লুজ করতে পারেন, তাহলে কিন্তু এই ফাইব্রোসিসও সম্পূর্ণ রিভার্স করা সম্ভব। সুতরাং যে একটা মিথ আছেন আমার ফাইব্রোসিস হয়ে গেছে, আর্লি সিরোসিস শুরু হয়ে গেছে, আমি মোটা মানুষ, আমার এরপরে সম্পূর্ণ লিভার প্রতিস্থাপন ছাড়া হবে না, এটি কিন্তু ভুল। আপনি এখন থেকেই আপনার ওজনের খেয়াল নিন, খাবার দাবারের খেয়াল নিন, ওজন কম করুন, এটিও রিভার্স করা সম্ভব। যার জন্য ওজন কেউ কম করতে পারছে না, এখন ওজন কম করারও অনেক ওষুধ এসে গেছে, মানে টাইপ 2 ডায়াবেটিসের প্রচুর এরকম মেডিসিন এসে। তাহলে কি এটা আপনারা ইউজ করেন যে এদের যদি ওজনটা কমিয়ে দিতে পারি, আমার লিভার ডিজিজটাও কমে যাবে? কিছু ওষুধ এতদিন পর্যন্ত ভারতবর্ষে অ্যাভেলেবেল ছিল না। রিসেন্টলি কিছু ওষুধ ভারতবর্ষে আছে, মার্কেটে পাওয়া যাচ্ছে, যেগুলি ওজন কমাতে সক্ষম। এবং ওজন কমানো যেমন ইনডাইরেক্টলি লিভারেরও ভালো করছে দেখা গেছে, ডায়াবেটিস এবং অন্যান্য কার্ডিওমেটাবলিক রিস্ক ফ্যাক্টর তো ভালো করছে, এবং এগুলো পরোক্ষভাবে দেখা গেছে কিন্তু লিভারের জন্যও ভালো। তো কিছু কিছু মানুষ যাদেরকে আমরা বলি মরবিড ওবিস, একটি ওবেসিটির খুব ভালো বেঞ্চমার্ক না, একটি মার্কার হলো আমাদের বিএমআই, হাইট এবং ওয়েটের সংমিশ্রণে ক্যালকুলেট করা হয়, যেটি কিন্তু আমাদের আবার যে স্ট্যান্ডার্ড বলে 25-এর থেকে বেশি বিএমআই হলে আপনি স্থূল বা মোটা। কিন্তু মনে রাখতে হবে আমরা এশিয়ান, আমরা ভারতীয়, আমাদের ক্ষেত্রে কিন্তু কাট অফটা আরও হলো, আমাদের ক্ষেত্রে কাট অফ হচ্ছে 23। সুতরাং হচ্ছে কিছু কিছু মানুষ আছে যাদের ডায়াবেটিস কমছে না, বিএমআই 35-40 কিছুতেই কমছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধ প্রয়োগ করে দেখা গেছে ডায়াবেটিসও যেমন কন্ট্রোল হচ্ছে, ওয়েট রিডাকশান হচ্ছে, লিভারেরও ভালো হচ্ছে। মুশকিল হলো এই ওষুধগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে, ওষুধগুলো তো একটা ফাইনাইট পিরিয়ড ধরে চলছে, আপনি ভালো হয়ে গেলেন, আপনার ওজন কমে গেল, সব কিছু ভালো হয়ে গেল, যেই বন্ধ হয়ে গেল অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে রিবাউন্ড আবার ওয়েট গেন হচ্ছে, সেইটি কিন্তু আবার ভয়ঙ্কর হচ্ছে। ফলে ওয়েট লুজ করা যতটা ডিফিকাল্ট, সাস্টেন করাটা কিন্তু আরও বেশি ডিফিকাল্ট। তো আমরা বলি ওয়েট লুজ করুন এবং এটা সাস্টেন করার চেষ্টা করুন। সেমাগ্লুটাইড বা টার্জিপাটাইড, এই যে ওষুধগুলো, ধরুন একবার কেউ রোগা হয়ে গেছে, আবার মোটা হয়ে গেছে, আবার কিসে নিতে পারে? হ্যাঁ, আবার নিতে পারে, আবার অবশ্যই নিতে পারে, কিন্তু ওষুধগুলোর দ্রব্যমূল্য মানে প্রাইস অত্যন্ত বেশি, এবং ওষুধগুলি হয়তো সপ্তাহে একবার দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে এগুলোই। সুতরাং তার থেকে অনেক সহজ হচ্ছে আপনি ওয়েট লুজ করেছেন, সেটাকে সাস্টেন করুন, বিশেষ কিছুই না, দিনে 35 থেকে 40 মিনিট জোরে জোরে হাঁটুন, পারলে একটু জগিং করুন। তো হেপাটোলজিস্টের কাছে গেলে একটা ব্লাড টেস্ট হচ্ছে খুব কমন থাকে, এলএফটি, লিভার ফাংশন টেস্ট। এই লিভার ফাংশন টেস্ট দেখে আপনারা কি কি বের করতে পারেন? লিভার ফাংশন টেস্টে প্রথমে আসে বিলিরুবিন। তো বিলিরুবিন হচ্ছে, আপনি এটা সহজ কথায় বলেন, জন্ডিসের পরিমাপন। বিলিরুবিন আবার দুরকম হয়, একটি ডিরেক্ট, একটি ইনডিরেক্ট। ডিরেক্ট বিলিরুবিন সাধারণত লিভারের রোগে, বা আমি যে বললাম লিভারের বাইরে কোথাও অবস্ট্রাকশন হলে বাড়ে। ইনডিরেক্ট বিলিরুবিন কিছু কমন জেনেটিক কন্ডিশনে বাড়ে, যেগুলো একদমই বিনাইন, কিছু চিকিৎসা করার নেই। আবার কিছু ক্ষেত্রে আমাদের যদি রক্তের কোষ খুব ধ্বংস হয়, যাকে আমরা বলি হিমোলিটিক অ্যানিমিয়া, সেক্ষেত্রে কিন্তু ইনডিরেক্ট বিলিরুবিন বাড়ে। সুতরাং সব বিলিরুবিন বাড়া মানেই যে লিভারের অসুখ সেরকম কিন্তু না।
দ্বিতীয়ত আসি, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের শরীরের কিছু প্রোটিন লিভার থেকে তৈরি হয়, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালবুমিন। আমরা যখনই একটি লিভার ডিজিজ সাসপেক্ট করছি এরকম কোনো পেশেন্টকে, আমরা দেখি তার শরীরে অ্যালবুমিনের পরিমাণ কত। যখনই আমাদের লিভার ডিজিজ শুরু হচ্ছে বা শরীর জানান দিচ্ছে এই রোগটির লিভার ডিজিজ আসতে চলেছে, আমাদের শরীরে অ্যালবুমিনের ঘাটতি দেখা যাবে। সুতরাং সেরাম অ্যালবুমিন একটি অত্যন্ত মার্কার। 3 নম্বর হচ্ছে লিভারের এনজাইম বা লিভার থেকে যে উৎসেচকগুলো বেরোয়, একটি হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ এএলটি, একটি হচ্ছে অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ বা এএসটি। তো এএলটি এবং এএসটি এই দুটি, তো লিভারের যে কোনো প্রদাহ হলেই এএলটি বা এএসটি বাড়বে। সেটি হতে পারে ভাইরাল, হতে পারে মদের ফলে, হতে পারে আপনাদের জাস্ট চর্বি জমার ফলে লিভারে। নেক্সট আরেকটি এনজাইম হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস। অ্যালকালাইন ফসফেটেস সাধারণত বাড়ে যখন আমাদের লিভারের থেকে পিত্ত বের হতে, পিত্ত নিষ্কাশিত হতে কোনো অবস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে বাড়ে। আবার বলছি, অ্যালকালাইন ফসফেটেস কিন্তু একটি নন স্পেসিফিক এনজাইম, শুধু লিভার ছাড়াও আরও অন্যান্য অনেক জায়গা থেকে তৈরি হয়, যেমন হাড়, আমাদের প্ল্যাসেন্টা, এই থেকে। তো অনেক আমাদের কাছে এরকম আসে ছোট বাচ্চারা গ্রোয়িং এজে আসে, তাদের অ্যালকালাইন ফসফেটেস আর বেশি। বাবা মা চিন্তা করে আসে, এই আমি একটা লিভার ফাংশন টেস্ট করেছি, অ্যালকালাইন ফসফেটেস অনেক বেশি। গ্রোয়িং এজ, ওর হাড় থেকে অ্যালকালাইন ফসফেটেস সিক্রিট হচ্ছে, এটি বাড়বেই, এটি স্বাভাবিক ব্যাপার। এটি এত আশঙ্কিত হওয়ার কিচ্ছু নেই যে লিভারের রোগ হয়ে গেছে বলে। যদি আমাদেরকে একটু দেখান যে কিরকম মানে চেহারার পরিবর্তন আসে বিভিন্ন রোগে লিভারের। আমি একটি মডেল দিয়ে দর্শকদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। একদম এই ছবিটি দেখুন, এটি একটি সুস্থ হেলদি লিভার, একদম সুস্থ হেলদি লিভার। 2 নম্বর হচ্ছে এই দেখুন, লিভারের গায়ে 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 ছোটো ছোটো ফ্যাটের ডিপোজিশন হয়েছে, জাস্ট ফ্যাট জমেছে হয়তো লিভারে, একে আমরা বলি যে কোনো কারণে ফ্যাটি লিভার হয়েছে। তৃতীয়ত এই ছবিটি যদি দেখতে পারেন, ফ্যাটি লিভারের পরে ফ্যাট জমছে লিভারে, বা লিভারে বারবার বারবার আঘাত হানছে কিছু ইনজুরি দিয়ে, যাকে আমরা বলি হেপাটাইটিস। তো বারবার বারবার এই ইনজুরির ফলে লিভারে আস্তে 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 আঘাত হানার ফলে কিছু এই স্কার টিস্যুর মতো তৈরি হচ্ছে। এই স্কার টিস্যু যখন তৈরি হয়, লিভার আবার নিজেকে ঠিক করার চেষ্টা করে, এই বারবার ইনজুরি হচ্ছে, স্কার টিস্যু হতে হতে লিভার আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে, বা যাকে আমরা বলি লিভার ফাইব্রোসিস। এই দেখুন, গুড়ি 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 গুটলি গুটলি নোডিউলসের মতো শুরু হচ্ছে। এই জায়গাটিতে হচ্ছে ভয়ের জায়গা, যাকে আমরা বলি লিভার ফাইব্রোসিস। কিন্তু এইখান থেকে এইখানে আসতে কিন্তু অনেক দিনের সময়ের প্রয়োজন, বারংবার লিভারের ইনজুরির প্রয়োজন। আলটিমেটলি লিভার ফাইব্রোসিস, এটাকে তখন ফুল ফ্লেজ সিরোসিস হয়ে যায়। লিভার একদম ছোট হয়ে গেছে, লিভার সংকুচিত হয়ে গেছে, লিভারে অসংখ্য নোডিউলস, একে আমরা সিরোসিস বলি। এই ছবিটি একটি রিপ্রেজেন্টেশন, কালো দেখে কিছু আলাদা করবেন না, এটি একটি লিভারের টিউমার বা যাকে আমরা লিভারে ক্যান্সার বলি। সেই ক্যান্সার সিরোসিস স্টেজেও হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে সিরোসিস না হয়েও এই বারবার বারবার যে লিভারের ইনজুরি হচ্ছে এই জায়গা থেকে বা এই জায়গা থেকেও এই জায়গায় বা লিভারে টিউমার আসতে পারে। এবার একটু ABCD-তে আসি। হেপাটাইটিস ABCDE, হেপাটাইটিস নিয়ে একটু বলুন। হেপাটাইটিস, আবার বলছি, হেপাটাইটিস হচ্ছে লিভারের প্রদাহ, যে কোনো আইটিস মানে প্রদাহ, হেপাটাইটিস লিভারের প্রদাহ হয়েছে। এবার আপনি যে ADEG বললেন, এগুলো হচ্ছে সব ভাইরাসের নাম। তো এটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, যে কোনো ভাইরাসের ফলে লিভারের প্রদাহ হয়েছে। এর মধ্যে কিছু আছে অ্যাকিউট, কিছু আছে ক্রনিক। আমি কমনগুলোই বলছি, ওভারল্যাপ আছে কিছু, সেগুলো আলোচনা করে লাভ নেই। কমনলি অ্যাকিউট হেপাটাইটিস করে হচ্ছে হেপাটাইটিস A এবং E। হেপাটাইটিস বি কিছু কারণে করতে পারে, কিন্তু হেপাটাইটিস বি, সি এবং ডি এগুলো মূলত ক্রনিক হেপাটাইটিস করে। আর এদের মোড অফ ট্রান্সমিশন? হেপাটাইটিস এ আর ই হচ্ছে মূলত ফিকো ওরাল রুট, যাকে আমরা বলি জলবাহিত রোগ, দূষিত জল খাওয়ার ফলে হয়, কমন মোড অফ ট্রান্সমিশন এটা। হেপাটাইটিস বি কিন্তু হচ্ছে রক্তের মাধ্যমে ছড়ায়। কেমন? খুব কমনলি যেটা ছড়ায় হচ্ছে আমাদের দেশে গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে, যাকে আমরা ট্রান্সপ্লাসেন্টাল রুট বলি। হেপাটাইটিস বি রোগী জানা নেই তার ব্যবহৃত সামগ্রী, যেমন চুল কাটার সামগ্রী, দাড়ি কাটার সামগ্রী। আপনি সেলুনে গেছেন, আপনার আগের মানুষের হয়তো হেপাটাইটিস বি ছিল, সে খুর দিয়ে দাড়ি কেটে গেছে, আপনি জানেন না, ব্লেড পরিবর্তন করা হয়নি, খুরে রক্ত ছিল, আপনারও কেটেছে, রক্ত মিশেছে,
আপনি সংক্রমিত হতে পারেন। তো রক্তের মাধ্যমে সম্পর্কিত হয়, কিছু ক্ষেত্রে যৌন সম্পর্কের মাধ্যমে হেপাটাইটিস বি ট্রান্সমিটেড হয়। হেপাটাইটিস সিও সেরকম রক্তের মাধ্যমে, ব্লাড প্রোডাক্ট ট্রান্সফিউশনের মাধ্যমে, অর্গান ট্রান্সপ্লান্টের মাধ্যমে। আর খুব কমন হচ্ছে পশ্চিমের দেশে হচ্ছে আইভি ড্রাগ অ্যাবিউসার, যারা একই সিরিঞ্জ শেয়ার করছেন, যারা ড্রাগ অ্যাবিউজ করছে, একই কমন সিরিঞ্জ। আপনার হেপাটাইটিস সি আছে, ওই সিরিঞ্জ দিয়ে আপনি নিলেন, ওই সিরিঞ্জ দিয়ে আপনি নিলেন, হেপাটাইটিস সি সংক্রমিত হলো। আচ্ছা, এই লিভারের রোগ প্রিভেন্ট করার জন্য কি কোনো ভ্যাকসিনেশন হয়? হ্যাঁ, অবশ্যই কি ভ্যাকসিনেশন হয়। vaccination? সর্বপ্রথম তো হেপাটাইটিস বি এর ভ্যাকসিনেশনের কথা বলি। এখন যেরকম সরকার হচ্ছে, জন্মের পর প্রতিটি বাচ্চা হেপাটাইটিস বি টিকা পাবে। যদি মা হেপাটাইটিস বি পজিটিভ হয়, সেক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হয় মাকে ওষুধ দেওয়া হয়, বাচ্চা বা নবজাতক শিশুটি হেপাটাইটিস বি ভ্যাকসিন ছাড়াও একটি প্যাসিভ ইমিউনাইজেশন বা হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন পায়। এবং দেখা গেছে যদি মা হেপাটাইটিস বি পজিটিভ থাকে, তা থাকা সত্ত্বেও যদি বাচ্চা ভ্যাকসিনেটেড হয়, মা থেকে সন্তানের হেপাটাইটিস বি ভাইরাস ট্রান্সমিশন হওয়ার চান্স নগণ্য বা নেই বলা যেতে পারে। তো হেপাটাইটিস বি এর জন্য ভ্যাকসিন আছে। হেপাটাইটিস এ এর জন্য সেরকম ভ্যাকসিন আছে, অতি অবশ্যই ভ্যাকসিন আছে। এবং যদিও হেপাটাইটিস এ ভ্যাকসিনেশন আমাদের রুটিন শিডিউলের মধ্যে নেই, কিন্তু হাই রিস্ক পেশেন্ট যারা যারা বারবার হাসপাতালে ভর্তি হচ্ছেন, যাদের কেমোথেরাপি নিতে হচ্ছে, যাদের অলরেডি লিভার ডিজিজ আছে, তাদের কিন্তু এই ভ্যাকসিনেশন রেকমেন্ডেড। কারণ যাদের অলরেডি লিভারের রোগ আছে, আরেকটি হেপাটাইটিস এ ভাইরাসের ধাক্কা তাদের জন্য কিন্তু প্রাণঘাতীও হতে পারে। হেপাটাইটিস ই খুব ফেটাল হয় গর্ভবতী মাদের ক্ষেত্রে। হেপাটাইটিস ই ভ্যাকসিন নিয়ে অনেক রিসার্চ হয়েছে। খুব শিগগিরই, হয়তো এই বছরের শেষেই আমরা ভারতবর্ষে পেতে চলেছি হেপাটাইটিস ই এর ভ্যাকসিন। আনফর্চুনেটলি হেপাটাইটিস সি এর ভ্যাকসিন কিন্তু এখনও ওয়াইডলি অ্যাভেলেবেল না। সেটা ভাইরাসের কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে। অনেক রিসার্চ হয়েছে, কিছু কিছু এসছে, কিন্তু খুবই সুদূর প্রসারী হয়নি বা ফলপ্রসূ হয়নি। ভালো দিকটা হলো হেপাটাইটিস সি এর কিন্তু অনেক আধুনিক ওষুধ আছে, যাকে আমরা বলি ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরাল, খুবই সুলভ মূল্যে যেগুলো পাওয়া যায়। সুতরাং হেপাটাইটিস সি যদি হয় এবং এই ওষুধগুলি সে খায়, হেপাটাইটিস সি কিন্তু সম্পূর্ণভাবে এখন নিরাময় করা সম্ভব। এবং হেপাটাইটিস সি নিরাময় হলে দেখা গেছে যদি লিভারের কিছু ফাইব্রোসিস বা ওই যে বললাম স্কার টিস্যু হতে থাকে, সেগুলোও রিভার্স করা সম্ভব। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে ব্যাপারটি একটু আলাদা। হেপাটাইটিস বি এর ওষুধ আছে, কিন্তু হেপাটাইটিস বি ওষুধ খাওয়া সত্ত্বেও যাকে আমরা কিওর বলি, সেরকমভাবে কিওর কিন্তু এখনও অধরা থেকে গেছে। কিছু আধুনিক ওষুধ আসছে, হয়তো আগামী দিনে যাকে একদম কিওর হওয়া বলে সেরকম হবে। কিন্তু হেপাটাইটিস বির ওষুধ খেলে কিন্তু ভাইরাসের প্রকোপটিকে দমিয়ে রাখা যায়, বা যাকে আমরা বলি ভাইরাল লোড কমিয়ে রাখা যায়। এবং এর জন্য যে কমপ্লিকেশন হওয়া, যেটা সবচেয়ে ড্রেডেড কমপ্লিকেশন আমরা ভয় পাই হেপাটাইটিস বি আর সি, হচ্ছে লিভারের ক্যান্সার হওয়া, সেইগুলো কিন্তু অনেকাংশে আটকানো সম্ভব। আচ্ছা, লিভার ক্যান্সার আপনি বললেন, যে লিভার ক্যান্সার কীরকম দেখতে পাচ্ছেন আমাদের দেশে? লিভার ক্যান্সার কেন হয়, আর এর ট্রিটমেন্ট? আচ্ছা, লিভার ক্যান্সার মূলত হয় অন্যান্য ক্যান্সারের মতোই, লিভার ক্যান্সারের হারও বাড়ছে। লিভার ক্যান্সার আপনি যদি বলেন দু রকমভাবে হয়। একটা হচ্ছে সিরোটিক লিভার, যাদের অলরেডি সিরোসিস হয়ে গেছে, আর কিছু হচ্ছে যাদের এখনও সিরোসিস হয়নি। এই সিরোসিস জিনিসটা যদি একটু বলে দেন কি? সিরোসিস হচ্ছে যাকে আমরা সহজ ভাষায় বলতে পারি লিভারের প্রান্তিক অসুখ বা এন্ড স্টেজ লিভার ডিজিজ। যখন লিভার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে, ওই যে বললাম বারবার আঘাত হতে হতে স্কার টিস্যু হয়ে গেছে, লিভারটি শক্ত হয়ে গেছে, বা যাকে আমরা বলি লিভারের ফাইব্রোসিস হয়ে গেছে, সেটাকে আমরা মেডিকেল টার্মে বলি সিরোসিস হয়ে গেছে। এবার সিরোসিসের আমি বলি দুটি প্রকারভেদ আছে। একটি হচ্ছে খুব আর্লি সিরোসিস, যেটি জানান দেয় না, যাকে আমরা বলি কম্পেনসেটেড সিরোসিস। সেটি কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা যায়। আর পরীক্ষা নিরীক্ষা করেনি, প্রকট হয়েছে আপনার রোগ, তাকে আমরা বলি ডিকম্পেনসেটেড সিরোসিস। কীভাবে প্রকট হতে পারে? পেটে জল জমলো, যাকে আমরা অ্যাসাইটিস বলি, কারোর ফুসফুসে জল জমে, যাকে আমরা প্লুরাল এফিউশন বলি, আমাদের খাদ্য নালীর বিভিন্ন জায়গায় থেকে রক্তপাত হওয়া শুরু করলো, বমির সাথে রক্ত আসলো বা আপনার মলের সাথে রক্ত আসলো, অসংলগ্ন কিছু আচরণ করা শুরু করলেন, অতিরিক্ত ঘুমালেন বা ঝিমিয়ে পড়লেন, যাকে আমরা হেপাটিক এনসেফেলোপ্যাথি বলি। এইগুলো যখন হয়ে যায় তখন আমরা বলি ডিকম্পেনসেটেড সিরোসিস, আর তার আগে কম্পেনসেটেড সিরোসিস। তো আবার লিভার ক্যান্সারের প্রশ্নে আসি। লিভার ক্যান্সার কিন্তু কমনলি হয় যখন লিভারে সিরোসিস হয়ে গেছে বা লিভারটি ফাইব্রোসিস হয়ে গেছে। খুব কমন কারণ হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিস বি ভাইরাস খুব নটোরিয়াস লিভার ক্যান্সারের জন্য, হেপাটাইটিস সি ভাইরাসও কমন। ভয়ের কারণ হচ্ছে এখন ভারতবর্ষে নন সিরোটিক লিভার, আপনার সিরোসিস হয়নি, নন সিরোটিক লিভারেও কিন্তু ক্যান্সার দেখা দিচ্ছে এবং সংখ্যাটি দিনে দিনে বাড়ছে।
খুব কমন কারণ হচ্ছে এর জন্য হচ্ছে ডায়াবেটিস এবং স্থূলতা, যেটা আপনারা কমনলি বলে ফ্যাটি লিভার ডিজিজ। এই ফ্যাটি লিভার ডিজিজ বা মেটাবলিজম অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ, যাকে ম্যাসেল্ট বলি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সিরোসিস হওয়ার প্রয়োজনীয়তা নেই। সিরোসিসের আগের স্টেজেই লিভারে ক্যান্সার দেখা দিতে পারে। সুতরাং ডায়াবেটিস, স্থূলতা এগুলো তো বাড়ছে আমাদের সমাজে, কমছে না। সুতরাং নন সিরোটিক এইচসিসিও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। পেন কিলার, এই যে দুম করে আমরা ব্যথা সহ্য করতে না পেলে পেন কিলার যে আমরা দুমদাম খেয়ে নিই, পেন কিলার কতটা লিভারের ক্ষতি করে? শুধু পেন কিলার না, এর সাথে আমি অ্যাড করলাম যে ড্রাগগুলো লিভার দিয়ে মেটাবলাইজড হয়। লিভার আমি বললাম মেটাবলিজমের হাব, তো সুতরাং সব কিছুই লিভার দিয়ে মেটাবলিজম হবে। ওষুধপত্রও তাই, ওষুধপত্র লিভার দিয়ে মেটাবলিজম হচ্ছে। তো পেইন কিলার যেরকম লিভারের ক্ষতি করে, কিডনিরও ক্ষতি করে। কিছু কিছু পেইন কিলার আছে যেগুলো নোটোরিয়াস লিভারের ক্ষতি করে, যাকে আমরা বলি ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি। খুব কমনলি হলো একটি মেডিসিন যেটা আমরা সবাই ইউজ করি, জানি না, প্যারাসিটামল জ্বরের ক্ষেত্রে। প্যারাসিটামল কিন্তু অ্যাকিউট লিভার ফেলিয়ার বা হঠাৎ করে লিভার ফেলিয়ারের কারণ। তবে আমরা যে ডোজে খাই সেই ডোজে অ্যাকিউট লিভার ফেলিয়ার করে না বললেই চলে। কিন্তু যাদের লিভার ডিজিজ অলরেডি আছে, ধরুন আমি যেরকম বললাম কম্পেনসেটেড সিরোসিস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে কোনো ওষুধের ডোজ অন্যদের থেকে একটু কম করা উচিত বা ডাক্তারদের পরামর্শ মতোই খাওয়া উচিত। যেহেতু লিভার থেকেই মেটাবলিজম হচ্ছে, আমার জ্বর আসলো, গা ম্যাচ ম্যাচ করলো, আমি জানি আমার লিভারের ক্ষতি আছে, আজকে 4টে 1 গ্রাম প্যারাসিটামল খেয়ে ফেললাম ব্যথা কমানোর জন্য, একদমই কিন্তু উচিত নয়। লিভার ডিজিজ থাকলে কি রক্তক্ষরণের প্রবণতা বেশি থাকতে পারে? লিভার ডিজিজ থাকলে রক্তক্ষরণের প্রবণতা বেশি থাকতে পারে, কারণ আমাদের রক্ত টঞ্চন করার কিছু ফ্যাক্টর সেগুলো লিভার থেকেই আমাদের তৈরি হয়, যেরকম অন্যান্য প্রোটিন তৈরি হয়। সুতরাং লিভার ডিজিজ থাকলে যেহেতু ওই ফ্যাক্টরগুলোর ডেফিসিয়েন্সি হচ্ছে, আমাদের রক্ত জমাট বাঁধার অসুবিধা দেখা তার দেয়। মানে সার্জারি করতে গেলে তাদের একটু কমপ্লিকেশন বেশি হতে পারে। সার্জারি করতে গেলে রক্তক্ষরণের আশঙ্কা বেশি হতে পারে। সুতরাং দেখে শুনেই সার্জারি, অ্যানাস্থেসিয়া, হেপাটোলজিস্ট বুঝে শুনেই সেগুলোকে করতে হয়। এবার আসি লিভার ট্রান্সপ্লান্ট। এটার ব্যাপারে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, প্রচুর মিথস প্রচলিত রয়েছে, মানুষের ভীতিও রয়েছে। লিভার ট্রান্সপ্লান্ট কি করে হয়? লিভার ট্রান্সপ্লান্ট তখনই হয় যখন আমরা বুঝতে পারছি ওষুধপত্র দিয়ে এই রোগটিকে আর ঠেকানো যাবে না। সেরকমভাবে বলতে গেলে কোনো ওষুধপত্রই এখনও সেরকমভাবে আবিষ্কার হয়নি যে আমার সিরোসিস হয়ে গেছে সেটিকে সম্পূর্ণভাবে রিভার্স করে দিচ্ছি। প্রথমত তো ওষুধ আছে যে কারণে আমার রোগ হয়েছে সেটিকে সরিয়ে দেবো। মদ্যপান করছেন, মদ বন্ধ করুন। আমার হেপাটাইটিস বি বা সি আছে, সেগুলোর চিকিৎসা করুন, হয়ে গেল। নেক্সট হচ্ছে যে কারণে ডিকম্পেনসেটেড সিরোসিস, যখন লিভার ডিজিজ অ্যাডভান্সড হয়ে যায়, পেটে বুকে জল জমেছে, বারে বারে রক্তক্ষরণ হচ্ছে, তো এইটি হয় সিরোসিস যখন হয়, আমাদের লিভারের যে একটি মূল রক্ত সংবহন তন্ত্র আছে, যাকে আমরা বলি পোর্টাল ভেন, সেখান দিয়ে অতিরিক্ত রক্ত প্রবল হচ্ছে, অতিরিক্ত রক্তের ফ্লো হচ্ছে, তাকে আমরা বলি পোর্টাল হাইপার টেনশন। এই সিমটমসগুলো কিন্তু পোর্টাল হাইপার টেনশনের জন্য হয়। পেটে জল জমছে, রক্তপাত হচ্ছে, আমরা যে চিকিৎসা করছি জল কম করার ওষুধ দিচ্ছি, বা এই রক্ত যাতে না হয় এন্ডোস্কোপি করছি, বা বারবার ঘুমিয়ে না পড়ে, ঝিমিয়ে না পড়ে হেপাটিক এনসেফালোপ্যাথির চিকিৎসা করছি, আমরা কিন্তু আদপে পোর্টাল হাইপার টেনশনের চিকিৎসা করছি, সিরোসিসের চিকিৎসা করছে না। সিরোসিস যেরকম ছিল সেরকমই আছে, এবং যত দিন যাচ্ছে এত বাড়ছে, এটি পড়েই আছে। সেক্ষেত্রে আমরা বলি এই আপনার যে লিভারটি কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে সেটি সরিয়ে ফেলে একটি সুস্থ লিভার বসানো। এবার কথা হলো সুস্থ লিভার কোথা থেকে পাবেন? এ তো মাংসের দোকান না, বাজারে তো আর লিভার কিনতে পাওয়া যাচ্ছে আর না। যে বন্ধুর সাথে বসে মদ খাচ্ছিলাম সেও দেবে না, সেও দেবে না। সে চাইলে দিতেই পারে। এবার 2 নম্বর হলো 2 রকমভাবেই লিভার প্রতিস্থাপন হতে পারে। একটা হচ্ছে লিভিং রিলেটেড, একটা হচ্ছে ডিসিজ ডোনার বা ডিসিজ ডোনার। ভারতবর্ষে লিভিং রিলেটেড অনেক বেশি হয়, ওয়েস্টার্ন পপুলেশনে ডিডিএলটি বেশি হয়। কেন বেশি আমি পরে আসছি। ডিডিএলটি ডিসিজ ডোনার, মৃত মানুষের শরীর থেকে লিভার নেওয়া, মানে তার মানে এই না যে মানুষ মরে গেছে, শ্মশানে পড়ে আছে, তার লিভার খুলে নিয়ে চলে আসলাম, সেরকম না, আমি বুঝিয়ে বলছি। প্রথম হচ্ছে লিভিং রিলেটেড লিভার ট্রান্সপ্লান্টেশন। তো আপনার ডিকম্পেনসেটেড সিরোসিস হয়েছে, ডাক্তারবাবু আপনাকে বলেছেন আপনার লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তো অঙ্গ কোথায় পাবেন? প্রথম হয় বাড়ির লোক, আপনার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, আপনার বাবা মা ভাই বোন ছেলে, যার সাথে আপনার মূলত ব্লাড গ্রুপ ম্যাচ করছে। অন্য ব্লাড গ্রুপেরই হয়, সেটা কমপ্লিকেটেড ব্যাপার, আমি আলোচনায় আসছি না। সেম ব্লাড গ্রুপ, বা যদি আপনার ও পজিটিভ ব্লাড গ্রুপ থাকে, ও ব্লাড গ্রুপ থাকে, তাহলে আপনি আপনার কাছের জনকে লিভার দিতে পারেন। এবার সবাইকে লিভার দিতে পারে না, প্রশ্ন হলো সবাই দিতে পারে না। যিনি দাতা হবেন তার আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। কেন পরীক্ষা নিরীক্ষা করি? একটি মানুষকে মেরে কিন্তু আরেকজন মানুষকে বাঁচানো যায় না। দাতাও ভালো থাকবে, গ্রহীতাও ভালো থাকবে, এটা লক্ষ্য হবে। তো দাতার থেকে আমরা লিভারের যে অংশ নেব, আবার বলছি, লিভার হচ্ছে সেই
টিকটিকির লেজের মতো আস্তে 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 বেড়ে যাবে। সুতরাং আমরা ওনার যে লিভারের অংশটি কেটে নেব, সামান্য কিছু রেমনেন্ট লিভার পড়ে থাকবে, সেইটুকু দিয়ে উনি কিছুদিন কাজ চালাতে পারবেন কিনা সেটি আমাদের বিবেচ্য বিষয় হয়। যে লিভারের অংশটুকু নেব সেইটি আমি যে গ্রহিতার শরীরে বসাচ্ছি সেটি তার কার্যভার বহন করতে সক্ষম হবে কিনা সেটি আমাদের বিচার্য বিষয়। এবং যিনি দাতা তার আনুষঙ্গিক কোনো অসুখ বিসুখ আছে কিনা, যেটি দিলে মানে ওনার লিভারটি নিয়ে নিলে ওনার তাতে অসুবিধা হতে পারে, সেটি আমাদের বিচার্য বিষয় হয়। খুব বয়স্ক মানুষ, যেমন 50 বছরের হয়ে গেছে, আমি অনেক থেকে দেখেছি ছেলে এরকম সিরোসিসে আক্রান্ত, বাবা এসে বলেছে আমার লিভারটি নিয়ে নিন, 60-62 বছর বয়স, তাদের লিভার নেওয়া বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না, কারণ যিনি দাতা তারই শরীর ঠিক থাকবে না নেওয়ার পরে। সুতরাং কম বয়সের, মূলত 50 বছরের কম বয়সে প্রেফারেবল যে যারা লিভারের দাতা হতে পারেন। এবার হলো আপনার ফ্যামিলিতে আপনি এরকম কোনো ডোনার পেলেন না, কি করবেন? খুবই কমন, বা আছে তারা দিতে চাইলো না বা অসুস্থ দিতে চাইলো না, বললেন বন্ধুরা তো দেবে না, তখন হলো মৃত মানুষদের শরীর থেকে বা ডিসিজ ডোনার। কীরকম মৃত? যাদের মস্তিষ্কের মৃত্যু ঘটেছে, ব্রেন ডেড। ধরুন রাস্তা দিয়ে একটি ইয়াং ছেলে বাইক চালিয়ে যাচ্ছিল, খুবই ফেটাল একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, সে কোমাটোস্ট বা ব্রেন ডেড হয়ে গেছে, কৃত্রিম যন্ত্রের সাহায্যে তার জীবন চালিত হচ্ছে। সেক্ষেত্রে ডাক্তারবাবুরা বলল যে আপনার রোগীর তো ব্রেন ডেড হয়ে গেছে, এর আর কোনো ফেট নেই, সুতরাং উনার অঙ্গ যদি অন্য কাউকে বসানো যায় যদি তার কাজে লাগবে, বাড়ির লোকরা যদি সম্মতি দেন, প্রায়ই দেখেন এই অঙ্গ দান হচ্ছে। তো এই ব্রেন ডেড রোগীদের অঙ্গ যদি বিবেচনা করে দেখা যায়, তার লিভার, কিডনি, হার্ট, লাং সবই কিন্তু প্রতিস্থাপনের যোগ্য। আনফর্চুনেটলি ভারতবর্ষে এখনও ডিডিএলটির রেওয়াজটি কম। দক্ষিণ ভারতের কিছু জায়গায় ডিডিএলটি অনেক বেশি হয়, পূর্ব ভারতে খুবই কম। তবে আশার কথা সবসময় আশা দেখতে হয়। 10 বছর আগেও পূর্ব ভারতে, বিশেষ করে কলকাতায় যা হতো তার থেকে কিন্তু বেড়েছে এবং এটি নিয়মিত বাড়ছে। সুতরাং এই সচেতনতা, অনেকের মধ্যে একটি ভীতি থাকে যে আমার রোগী তো মারাই গেছে, আমি অঙ্গ দেব কেন? কিছু প্র্যাকটিস থাকে যে অঙ্গ খুলে নিলে তার স্বর্গে জায়গা হবে না, নরকে জায়গা হবে। এটি কিন্তু একদমই ভুল মিথ। আপনার অঙ্গে কিন্তু আরেকজন কেন 7 থেকে 8টি মানুষ নতুন জীবন লাভ করতে পারে আপনার অঙ্গে। সুতরাং অঙ্গদান কিন্তু একটি সামাজিক, কি বলবো, মানে এটা চালু একদম প্রত্যেকের করা উচিত। অঙ্গদান কিন্তু জীবনদানের মতো, নতুন জীবন দিচ্ছেন আপনি এতগুলো মানুষকে, আপনার অঙ্গে আরেকজন অসুস্থ মানুষ নতুন জীবন ফিরে পাচ্ছে। একদম, আপনাদের সবাইকে বলছি, আমরা এর আগেও অন্যান্য পর্বে এটা আপনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা এই অর্গান ডোনেশন নিয়ে অ্যাওয়্যার হন এবং অর্গান ডোনেশন করুন। কারণ যে অঙ্গ কাজে লাগছে না সেই পুড়িয়েই দেওয়া হবে বা কবর দেওয়া হবে, সেই অঙ্গের মাধ্যমে একটা মানুষ নতুন জীবন পেতে পারে। তো সেই অঙ্গদান, জীবনদান আপনারা অবশ্যই করুন, আমরা সবাই যেন করি। অনেকটা আমরা ক্লিয়ার হলাম, লিভারের অনেক কিছু আপনি ক্লিয়ার করলেন। এবার আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। লিভার ভালো রাখার জন্য কি হেলদি লাইফস্টাইল মেনটেন করবো আমরা? সর্বপ্রথম তো বলবো ওজন, আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের চিকিৎসা করান, হাইপার টেনশন থাকলে তার চিকিৎসা করুন। দিনের মধ্যে অ্যাটলিস্ট 30 মিনিট সময় বের করে যেরকমভাবে শরীরচর্চা করুন, যেরকমভাবে আপনার সুবিধা, সেটি আপনার বাড়ির কাছের মাঠে একটু হাঁটতেও হতে পারে, সেটি করুন। ওভার দ্য কাউন্টার মেডিকেশান ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া একদম খাবেন না। মদ্যপান করবেন না, করতে চাইলে পরিমিত, আবার বলছি করবেন না, করতে চাইলে পরিমিত একদম। আর খাবার দাবার, মানে খাবার দাবার, এই স্ট্রিট ফুড, যেখান সেখান থেকে জল খাওয়া, অতিরিক্ত তৈলাক্ত খাবার দাবার, সেগুলো যত পারেন কম খাবেন। আমরা জানি বেশিরভাগ মানুষই রোজ খান না, কিন্তু কিছু কিছু লোক আছে রোজই রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন, এই খাচ্ছেন, স্ট্রিট সাইড ফুড খাচ্ছেন, সেগুলো যত সম্ভব পারেন অ্যাভয়েড করুন। বাড়িতে খান, বাড়িতে যা সবাই খাচ্ছে স্বাভাবিক, আমাদের বাঙালি যা যা খাবার হয় সব খান। কোনোটি যে লিভারের জন্য খুব আদপে ক্ষতিকারক সেরকম কিন্তু নয়। আর লিভারের রোগ হয়েছে মানে সেদ্ধ তেল মশলা ছাড়া একটি পাতলা জিনিস খেতে হবে, কোনো মশলা নেই, হলুদ নেই, একদমই সেটা না। বরঞ্চ স্বাভাবিক খাবার দাবার খান, তাতে রোগী আরও বেশি সুস্থ থাকবে। ওই তো বললাম, শালিমারের মশলা ব্যবহার করে খান, যেটা বলেন, মানে স্বাদ অনুযায়ী পরিমাণ মতন। ধন্যবাদ আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে, এবং তার সাথে ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। ধন্যবাদ। আপনার আশা করি আমাদের সাথে আড্ডা মেরে ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, এরকম সহজ ভাষায় আপনাদের সাথে কথাবার্তা বলে খুব ভালো লেগেছে। একদম লিভার নিয়ে অনেকটা মানুষ জানতে পারলেন। সো আপনাদেরকেও জানালাম, এবার আপনারা একটু বাকিদের জানিয়ে দিন
যে এত ভালো ভালো আলোচনাগুলো হচ্ছে। আজকে মেটে নিয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো? গিলে মেটে বলে না, মেটে নিয়ে আলোচনা কেমন লাগলো? আর যদি ভালো লাগে তাহলে ওই লাইক শেয়ার সাবস্ক্রাইব, এটা আর কত বলবো সায়ন, আর কত বলবো। এবং কমেন্টও করুন যে আর কোন কোন বিষয় নিয়ে আপনারা চান যে আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি। আর প্লিজ এই এপিসোডগুলো আমরা অনেক খাটাখাটনি করে করছি এবং মানুষের অ্যাওয়ারনেসের জন্য করছি, হেলথ অ্যাওয়ারনেস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের জন্য করছি। তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, কারণ এখনও আমরা যা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম আমাদের ভিউয়ার্স কিন্তু আনসাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা দেখছে। তো প্লিজ একটু হালকা করে টিপে দিন, টাক করে, হ্যাঁ দেখবেন লিভার ভালো থাকবে। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।